আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার। এখন আমরা এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো দেখে নেব। তাহলে এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস, শেয়ার এবং শেয়ারের প্রকারভেদ, বন্ড এবং এর সুবিধা ও সুবিধা, ডিবেঞ্চার এবং এর সুবিধা ও সুবিধা, বাংলাদেশের শেয়ার বাজার, শেয়ার বিনিয়োগ পদ্ধতি, লভ্যাংশ ও লভ্যাংশ নীতি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের প্রথমে রয়েছে অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস। অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস রয়েছে তিনটি, একটা হচ্ছে শেয়ার, একটা ডিবেঞ্চার আর একটা হচ্ছে বন্ড। তাহলে শেয়ারটা কি? শেয়ারটা হচ্ছে কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, অর্থাৎ কোম্পানির মূলধনকে ছোট ছোট অংশে বিভক্ত করা হয়। এই ছোট ছোট অংশকে আমরা কি বলে থাকি? শেয়ার বলে থাকি। এর পরবর্তী রয়েছে আমাদের বন্ড। বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র, আর ডিবেঞ্চার, ডিবেঞ্চারও এক ধরনের ঋণপত্র। তাদের মধ্যে সামান্যটুকু পার্থক্য দেখা যায়। অর্থাৎ বন্ড হচ্ছে সরকার এবং কোম্পানি জনগণের কাছ থেকে ধার নেয়, আর ডিবেঞ্চার হচ্ছে সাধারণত কোম্পানি জনগণের কাছ থেকে কিনে ধার নেয়। দুটো হচ্ছে ঋণপত্র। তাহলে ডিবেঞ্চারদারীরা মালিক নয়, ডিবেঞ্চারদারীরা হচ্ছে কোম্পানির মালিক নয়, বরং তারা হচ্ছে ঋণদাতা। আর হচ্ছে বন্ডের বিনিময়ে নির্দিষ্ট সময় পর পর আমাদের টাকা ফেরত দিতে হবে এবং নিয়মিত সুদ প্রদান করতে হবে। অর্থাৎ বন্ড থেকে তুমি যদি ঋণ নাও, তোমার বন্ডের বিনিময়ে তোমাকে প্রতি মাস বা প্রতি নির্দিষ্ট একটা সময় অন্তর অন্তর তোমাকে কি করতে হবে? সুদ প্রদান করতে হবে। দিন শেষে তোমাকে আসল সহ ইত্যাদি তোমাকে ফেরত দিয়ে দিতে হবে। আসল এবং সুদ দুটোই তোমাকে মিলে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে শেয়ারটা দেখো, শেয়ার হলো কোম্পানি মূলধনকে ছোট ছোট অংশে ভাগ করা, প্রতিটি অংশকে শেয়ার বলা হয়। অর্থাৎ কোম্পানির মূলধনকে ছোট ছোট অংশে ভাগ করা এবং এর ছোট ছোট অংশে প্রতিটি অংশকে আমরা কি বলে থাকি? শেয়ার বলে থাকি। তাহলে যে ব্যক্তি শেয়ার কিনে সে কোম্পানির শেয়ার হোল্ডার বা অংশীদার হয়ে যায়। অর্থাৎ যেই শেয়ার ক্রয় করবে, কিনবে, ওই হচ্ছে কোম্পানির মালিকানা পায় অথবা অংশীদারিত্ব পেয়ে থাকে। তাহলে পরবর্তী আমাদের রয়েছে বন্ড। বন্ড হলো একটি ঋণপত্র, যার মাধ্যমে সরকার এবং কোম্পানি জনগণের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকে। তাহলে বন্ডের বিনিময়ে নির্দিষ্ট সময় পর টাকা ফেরত দিতে হয়। বন্ডের বিনিময়ে তার নির্দিষ্ট সময় পর, অর্থাৎ বন্ডের নির্দিষ্ট সময় পর আসল টাকা ফেরত দিতে হবে এবং নিয়মিত সুদ প্রদান করতে হবে। তাহলে এর পরবর্তী আমাদের আছে ডিবেঞ্চার। ডিবেঞ্চারটা কি? ডিবেঞ্চারও এক ধরনের কি? ঋণপত্র। বন্ডও এক ধরনের ঋণপত্র, ডিবেঞ্চারও এক ধরনের ঋণপত্র। তবে এটি সাধারণত কোম্পানি জনগণের কাছ থেকে নিয়ে, অর্থাৎ হচ্ছে ডিবেঞ্চারটা হচ্ছে কোম্পানিরা কি কাদের কাছ থেকে ঋণ নিয়ে থাকে? জনগণের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। তাহলে ডিবেঞ্চারধারীরা কোম্পানির মালিক নয়। যারা ডিবেঞ্চারধারী তারা কোম্পানির মালিক নয়, তারা প্রকৃতপক্ষে কি? ঋণদাতা। প্রকৃতপক্ষে কি? ঋণদাতা। তাহলে ধরো শেয়ারটা যদি আমি তোমাকে বুঝাই দিই, ধরো তুমি একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে চাচ্ছ। ধরো একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে তোমার ধরো 50 কোটি টাকা লাগতেছে। কত কোটি? 50 কোটি। তাহলে এই 50 কোটি একজনের পক্ষে দেওয়া সম্ভব না। তাই এই 50 কোটি টাকাকে তুমি 5 কোটি শেয়ারে বিভক্ত করলা। কত কোটি? 5 কোটি শেয়ারে বিভক্ত করলা 50 কোটি টাকাকে। যদি তুমি 50 কোটি টাকাকে 5 কোটি শেয়ারে বিভক্ত করো, তাহলে তোমার প্রতি শেয়ারের মূল্য কত টাকা হবে? অর্থাৎ 50কে ভাগ দিলে 5 10 50, অর্থাৎ প্রতি শেয়ারের মূল্য হচ্ছে আমাদের 10 টাকা। তাহলে এখন যে কেউ কিনতে পারবে না। যে কেউ চাইলে 10 টাকা, একটা ফকিরেরও থাকে। তাহলে একটা রিক্সাওয়ালা, একটা স্টুডেন্ট, একটা ধনী, তুমি যদি তোমার টাকা বেশি থাকে তুমি 1 কোটি শেয়ার কিনবা, 50,000 শেয়ার কিনবা। আর যারা গরিব তারা হচ্ছে 100টা শেয়ার কিনবে, 50টা শেয়ার কিনবে। 50টা শেয়ার কিনলে কত টাকা আসতেছে? 10টা কিনলে 100 টাকা, 50টা কিনলে আসতেছে 500 টাকা। অর্থাৎ যে কেউ চাইলে এখন কি করতে পারে? শেয়ার ক্রয় করতে পারে। এই শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে।
এর পরবর্তী আমাদের রয়েছে শেয়ারের প্রকারভেদ। কি রয়েছে? শেয়ারের প্রকারভেদ। তাহলে শেয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। একটা হচ্ছে সাধারণ শেয়ার, এর পরবর্তী হচ্ছে অগ্রাধিকার শেয়ার, এর পরবর্তী বিলম্বিত শেয়ার, রাইট শেয়ার এবং বোনাস শেয়ার। এই 5টা ভাগে বিভক্ত করা হয়েছে শেয়ারকে। তাহলে এখন আমরা এই শেয়ারগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের প্রথমে রয়েছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার কাকে বলে? অর্থাৎ সাধারণ শেয়ার হলো কারা? যে শেয়ারধারীরা কোম্পানির মালিকানা অংশীদার হয়, অর্থাৎ যে শেয়ারধারীরা কোম্পানির মালিকানার অংশীদার হয় কিন্তু লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা থাকে না। কি পাওয়ার নিশ্চয়তা থাকে না? লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা থাকে না, তাদেরকে আমরা সাধারণ শেয়ার বলে থাকি। দেখো, যে শেয়ারধারীরা কোম্পানির মালিকানার অংশীদার হয় কিন্তু নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা থাকে না, সেই শেয়ারকে আমরা সাধারণ শেয়ার বলে থাকি। তাহলে সাধারণ শেয়ারে কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ওরা বুট দিতে পারে, বুট দিতে পারে এবং প্রার্থী হতে পারে। কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে। সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে। লভ্যাংশ পায় সবার শেষে। মূলধন ফেরত পায় সবার শেষে। এই বৈশিষ্ট্যগুলো তোমরা মাথায় রাখবে। একটা হচ্ছে তারা ভোট দিতে পারে এবং ভোটে অংশগ্রহণ করতে পারে এবং প্রার্থী হিসাবে তারা দাঁড়াতে পারে। তাহলে ওরা কোম্পানির যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে। আর হচ্ছে তারা লভ্যাংশ পায় সবার শেষে, অর্থাৎ লভ্যাংশ গ্রহণের ক্ষেত্রে তাদের কোনো অগ্রাধিকার থাকে না। এর পরবর্তী রয়েছে তারা মূলধন ফেরত পায় সবার শেষে, অর্থাৎ হচ্ছে তারা যেহেতু সাধারণ শেয়ার যারা ক্রয় করে তারাই হচ্ছে মূলত কোম্পানির প্রকৃত মালিক। এইগুলো হচ্ছে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তোমরা মাথায় রাখবা যদি পরীক্ষায় আসে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যগুলো লিখো, অর্থাৎ অথবা সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্যগুলো লিখো। তাহলে এর পরবর্তী আমরা যাব অগ্রাধিকার শেয়ারে। এর পরবর্তী আমাদের হচ্ছে সাধারণ শেয়ারের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। তাহলে এই সুবিধা এবং অসুবিধাগুলো আমরা দেখে নিব। তাহলে সাধারণ শেয়ারের সুবিধা হলো অধিক আয়, অর্থাৎ বুঝে শুনে বিনিয়োগ করলে সাধারণ শেয়ার একজন বিনিয়োগকারীর জন্য ভালো আয়ের উৎস হতে পারে। যেহেতু সাধারণ শেয়াররা কোম্পানির প্রকৃত মালিক, ওদের ঝুঁকি বেশি থাকে, ওদের হচ্ছে লভ্যাংশ গ্রহণের ক্ষেত্রে কোনো কি থাকে না, অগ্রাধিকার থাকে না, ওরা মূলধন ফেরত পায় সবার শেষে। তাই হচ্ছে বুঝে শুনে বিনিয়োগ করলে তাহলে অধিক আয় পাওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণ শেয়ারের ক্ষেত্রে। আর অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোনটা হচ্ছে তোমার ওদের লভ্যাংশটা নির্দিষ্ট করে দেয়, অর্থাৎ সাধারণ শেয়ারের ক্ষেত্রে কিন্তু লভ্যাংশ নির্দিষ্ট করে দেওয়া থাকে না, অর্থাৎ অধিক হতে পারে কমও হতে পারে। তাহলে এর পরবর্তী রয়েছে সীমাবদ্ধতায়। কোম্পানির ক্ষেত্রে দায়টা সবার জন্য কি সীমাবদ্ধ, অর্থাৎ মূলধনের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ ব্যক্তিগত সম্পদে যাও না। অন্যান্য এক মালিকানা অংশীদারের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যন্ত তোমার কি দায়ের যেয়ে থাকে। তাহলে তোমার এখানে কোম্পানির ক্ষেত্রে দায়টা তোমার সীমাবদ্ধ থাকবে, সবসময় কি থাকবে? সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ তোমার মূলধনের মধ্যে তোমার দায়টা সীমাবদ্ধ থাকবে। সাধারণ শেয়ার মালিকরা যৌথভাবে কোম্পানির ঝুঁকি বহন করে, অর্থাৎ সাধারণ শেয়ার মালিকরা যৌথভাবে কোম্পানির ঝুঁকি বহন করে থাকে। কোনো অবস্থাতে একজন বিনিয়োগকারী ঝুঁকি তার বিনিয়োগকৃত অর্থের অধিক নেয়, অর্থাৎ একজন বিনিয়োগকারীর ঝুঁকি হবে তার যতটুকু বিনিয়োগ করছে সেই পরিমাণ। তোমরা বুঝতে পেরেছো? তাহলে একজন সাধারণ শেয়ারের মানে যারা কোম্পানির ক্ষেত্রে বিনিয়োগ করে ওর দায় কতটুকু?
ওর দায় হবে তার বিনিয়োগকৃত অর্থের, অর্থাৎ যেই টাকা তুমি বিনিয়োগ করছো তার উপরেই হবে তোমার দায়, অর্থাৎ এর বাইরে কোনো দায় থাকবে না। তাহলে এর পরিবর্তে তারল্য। তারল্যটা কি? তারল্যটা হচ্ছে যে পরিমাণ তরল সম্পদ প্রতিষ্ঠানে বা কোম্পানিতে থাকে, এটা হচ্ছে মূলত তারল্য। তাহলে সাধারণ শেয়ার বিনিয়োগকারীর কাছে তরল সম্পদ হিসাবে সমাদিত, অর্থাৎ সাধারণ শেয়ারকারীর বিনিয়োগকারীর কাছে তরল সম্পদ হিসাবে সমাদিত। বিনিয়োগকারীর যে কোনো সময় ইচ্ছে করলে তার ধারণকৃত শেয়ার বিক্রি করে নগদ টাকা সংগ্রহ করতে পারবে। অর্থাৎ হচ্ছে সাধারণ শেয়ার হচ্ছে বিনিয়োগকারীর জন্য একটি তরল সম্পদের মতো কাজ করে থাকে। বিনিয়োগকারী যখন চায় তখন তার ধারকৃত শেয়ার বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। অর্থাৎ হচ্ছে সাধারণ শেয়ার হচ্ছে কি একজন বিনিয়োগকারীর জন্য তরল সম্পদের মতো। তুমি যখন চাইলে তুমি ওই সাধারণ শেয়ারগুলো ক্রয় করে তুমি প্রতিষ্ঠানে কিনে আসতে পারবা, নগদ টাকা নিয়ে আসতে পারবা। তাহলে এর নির্দিষ্ট কিছু অসুবিধা রয়েছে। কি রয়েছে? অসুবিধা রয়েছে। অসুবিধা হচ্ছে ঝুঁকি। অবশ্যই সাধারণ শেয়ারের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি থাকে। সাধারণ শেয়ারে বিনিয়োগ অপেক্ষাকৃত অধিক ঝুঁকিপূর্ণ, অর্থাৎ অগ্রাধিকারের অথবা বোনাস শেয়ার এদের অপেক্ষায় অধিক ঝুঁকিপূর্ণ হচ্ছে সাধারণ শেয়ারে বিনিয়োগ। শেয়ার বাজারে অনেক পটকা বিনিয়োগকারী থাকে। কি বিনিয়োগকারী থাকে? শেয়ার বাজারে অনেক পটকা বিনিয়োগকারী থাকে। ফলে বুঝে শুনে বিনিয়োগ না করলে ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। অর্থাৎ পটকা মানে কি? যারা হচ্ছে পটকাবাজ অর্থাৎ ধোঁকাবাজ বিনিয়োগকারী থাকে শেয়ার বাজার। তাই শেয়ার বাজার তোমাকে বুঝে শুনে কি করতে হবে? বিনিয়োগটা করতে হবে। যদি বুঝে শুনে বিনিয়োগ না করো তাহলে তোমার লস হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এর পরবর্তী রয়েছে মুনাফা এবং সম্পত্তি বন্টনে অধিকার। তাহলে কোম্পানি মুনাফা বন্টনে সবার দায় তথা অগ্রাধিকার শেয়ার, বন্ড, ঋণপত্র মালিকদের প্রাপ্য আয় পরিশোধের পর অবশিষ্ট মুনাফার উপর সাধারণ শেয়ার মালিকরা অধিকার থাকে। তাহলে দেখো তোমার কোম্পানির অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ঋণ ইত্যাদি তুমি পরিশোধ করার পরই সাধারণ শেয়ারদের কি করা হয়? লভ্যাংশ বন্টন করা। অর্থাৎ ওদের লভ্যাংশ না পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে, অর্থাৎ ঝুঁকি থাকে। অর্থাৎ সবার আগে কাদের? তোমার হচ্ছে কোম্পানির ক্ষতি হলেও লাভ হলেও তোমার অগ্রাধিকার শেয়ার, বন্ড, ঋণপত্র ইত্যাদির টাকা তোমাকে পরিশোধ করে দিতে হবে। কিন্তু সাধারণ শেয়ারে পরিশোধ করবে কখন? ওইগুলো পরিশোধ করার পর যদি তোমার কোম্পানির টাকা থাকে তখন তুমি সাধারণ শেয়ারদের কি দাও? লভ্যাংশ প্রদান করে থাকে, অর্থাৎ ওদের অধিকার ওই পর্যায়ে। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার বলতে যাদের হচ্ছে ইকুইটি শেয়ার বলা হয়। ইকুইটি প্লাস মূলধনের মিশ্রণ, ঋণ এবং ইকুইটির মিশ্রণ হয়ে থাকে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার মালিকরা সব ক্ষেত্রে তারা কি পেয়ে থাকে? অগ্রাধিকার পেয়ে থাকে। অর্থাৎ মূলধন ফেরতের ক্ষেত্রে, লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে তারা কি পেয়ে থাকে? অগ্রাধিকার পেয়ে থাকে। তাহলে অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে শেয়ারধারীরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার অগ্রাধিকার বুক করে এবং মূলধন ফেরতের ক্ষেত্রেও আগে টাকা পায়, তাকে আমরা কি বলে থাকি? অগ্রাধিকার শেয়ার বলে থাকি। অর্থাৎ তারা সব ক্ষেত্রে কি পেয়ে থাকে? অগ্রাধিকার পেয়ে থাকে। তাহলে অগ্রাধিকার হচ্ছে ঋণ এবং মূলধনের মিশ্রণ। ঋণ এবং মূলধনের মিশ্রণ হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তাহলে অগ্রাধিকার শেয়ারের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি রয়েছে? কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে অগ্রাধিকার শেয়ার বৈশিষ্ট্য হচ্ছে তারা লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়, সবার আগে মূলধনের টাকা ফেরত পায়। এর পরবর্তী হচ্ছে তারা ভোট দিতে পারে না। প্রাপ্তি হতে পারে না।
এবং কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে না। পারে না, অর্থাৎ পুরোটাই হচ্ছে সাধারণ শেয়ারের বিপরীত। অর্থাৎ ওরা হচ্ছে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে, সবার আগে মূলধন ফেরত পায় এবং হচ্ছে ভোট দিতে পারে না, প্রার্থীও হতে পারে না এবং কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে তারা অংশগ্রহণও করতে পারে না। অর্থাৎ হচ্ছে তোমাকে যদি এখন বলে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্যগুলো দেখাও, তাহলে তোমরা দেখাতে পারবে না। সাধারণ শেয়ারের ঠিক বিপরীতই হচ্ছে অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ সাধারণ শেয়ারে যেগুলো আছে, মানে ওরা সাধারণ শেয়ারে যেগুলো করে এর সম্পূর্ণ বিপরীতটাই হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মালিকরা করে থাকে। তাহলে এখন আমরা অগ্রাধিকার শেয়ারের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। তাহলে সুবিধা হলো নির্দিষ্ট আয় হার, নির্দিষ্ট হারে আয়, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার বিক্রি করার সময় তখন কোম্পানি মালিকরা বলে দেয় যে তোমাকে 10% লভ্যাংশ প্রদান করে থাকবে। অর্থাৎ আগে থেকে তারা কি করে দেয়, লভ্যাংশ কত দিবে তা বলে দেয়। ফলে শেয়ার মালিকদের আয়ের অনিশ্চয়তা কম। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারে তোমার কোম্পানির ক্ষতি হলেও তোমাকে কি করতে হবে, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা দিয়ে দিতে হবে। তাহলে মুনাফা আয়ের উপর অগ্রাধিকার, মুনাফা এবং আয়ের উপর কি থাকে, অগ্রাধিকার থাকে। লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার মালিকরা সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের আগে অগ্রাধিকার পায়। অর্থাৎ সাধারণ শেয়ারের আগে তারা কি পেয়ে থাকে, অগ্রাধিকার পেয়ে থাকে, অর্থাৎ মুনাফা এবং লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে। সম্পদের উপর দাবি, অর্থাৎ অবশ্যই তাদের কি থাকে, একটা সম্পদের উপর একটা কি থাকে, অগ্রাধিকার থাকে। তাহলে কোম্পানির অবসান বা বিলুপ্তির সময় সম্পদের উপর অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের দাবির পূর্বে বিবেচনা করা। অর্থাৎ সাধারণ শেয়ার মালিকদের দাবির আগে হচ্ছে অগ্রাধিকার শেয়ারদের দাবি পূরণ করা হয়। তবে অবশ্যই ঋণপত্র মালিকদের দাবির পর দাবি পূরণ করা হয়। অর্থাৎ ঋণের যারা ঋণদাতা আছে তাদেরকে দাবি পূরণ করার পর অগ্রাধিকাররা পায়, অগ্রাধিকাররা পাওয়ার পর সাধারণ শেয়াররা পায়। অসুবিধা রয়েছে কিছু, অগ্রাধিকার শেয়ারের কি রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। অসুবিধা হচ্ছে নিয়ন্ত্রণ, অগ্রাধিকার শেয়ার মালিকদের কোনো ভোটাধিকার থাকে না। ফলে অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। দেখো, অগ্রাধিকার শেয়াররা কি দিতে পারে না, ভোট দিতে পারে না, প্রার্থী হতে পারে না, কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে কি করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। তাই বলে তাদের কোম্পানির ক্ষেত্রে তারা কোনো নিয়ন্ত্রণই করতে পারে না। অর্থাৎ কোনো কিছুতে তারা কি করতে পারে না, অর্থাৎ তাদের একটা অধিকার দেখাতে পারে না, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে না। তারা শুধু মুনাফা, লভ্যাংশ, সম্পদ ইত্যাদির উপর অগ্রাধিকার পায়। কিন্তু কোম্পানির অভ্যন্তরে যে কিছু হয়, মানে যা হয়ে থাকে কর্মচারী অথবা কোম্পানির সিদ্ধান্ত, এই ক্ষেত্রে তারা কি করতে পারে না, প্রভাব ফেলতে পারে না। তাই তারা কি নিয়ন্ত্রণ করতে পারে না, কোনো কিছুতে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। এর পরবর্তী রয়েছে আমাদের সীমিত আয়। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার ক্ষেত্রে আয়টা হচ্ছে খুবই সীমিত, যেহেতু একটা অগ্রাধিকার শেয়ার মালিকদের আয়টা নির্দিষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার ক্রয় করার সময় বলে দেওয়া হয় যে, বিক্রয় করার সময় বলে দেওয়া হয় যে কোম্পানি তোমাকে আমি 20% হারে লভ্যাংশ প্রদান করে থাকবো। তাহলে ওই লভ্যাংশটা তোমাকে ক্ষতি হলেও দিবে, লাভ হলেও দিবে, 20% দিবে, এর কমও দিবে না, বেশিও দিবে না। তাই হচ্ছে আয়টা হচ্ছে তোমার লিমিটেড, অর্থাৎ সীমিত করে দেয় তারা। তাহলে ফলে অতিরিক্ত মুনাফা করলেও অগ্রাধিকার শেয়াররা মালিকরা কোনো অংশ পায় না। একটু আগে বলছি, যেটা হচ্ছে তোমাদের যেটা দিবে ওটাই দিবে। কোম্পানি মনে করো 10 কোটি টাকা আয় করেছে, তোমাকে 10 কোটি থেকে তোমাকে 20% দিবে, তোমাকে আর 1 টাকাও কি দিবে না, বেশি দিবে না। তোমার যেটা প্রাপ্য এটাই পাবা, তুমি এর বাইরে কিছু পাবা না। তাহলে সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোনো লিমিটেড নাই, তারা হচ্ছে যত আয় বেশি হবে তারা তত বেশি পাবে। অর্থাৎ ক্ষতি হলে তারা পাবে না, এটাই। তোমরা ক্ষতি হলেও পাবা অথবা লাভ হলেও পাবা। অর্থাৎ তোমাদের লভ্যাংশটা লিমিটেড, এটা দিতেই হবে। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার ক্ষেত্রে হচ্ছে এটা ঋণ এবং ইকুইটির মিশ্রণ। অর্থাৎ হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকরা হচ্ছে তোমার লভ্যাংশ নির্দিষ্ট থাকে, তাদের হচ্ছে একটা অগ্রাধিকার থাকে সম্পদের উপর, তারা হচ্ছে ওই কি বলে যে ভোট দিতে পারে না, তারপর হচ্ছে তারা
মূলধন ফেরতের ক্ষেত্রে সাধারণ শেয়ার মালিকদের আগে কি থাকে, মূলধন ফেরত পেয়ে থাকে। এগুলো হচ্ছে অগ্রাধিকার শেয়ারের অংশ এবং নিয়ন্ত্রণ এবং সীমিত, এগুলো হচ্ছে অসুবিধা। আর নির্দিষ্ট হার আয়, মুনাফা, এর উৎস সম্পদের উপর দাবি, এগুলো হচ্ছে অগ্রাধিকার শেয়ারের সুবিধা। তাহলে এর পরবর্তী দেখো, এর পরবর্তী আমাদের রয়েছে বিলম্বিত শেয়ার। কি শেয়ার? বিলম্বিত শেয়ার। তাহলে যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ অন্যান্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের পর আনুপাতিক হারে লভ্যাংশ পায়, অর্থাৎ বিলম্বে লভ্যাংশ পেয়ে থাকে, তাকে বিলম্বিত শেয়ার বলা হয়। বিলম্বিত শেয়ার, যারা বিলম্বিত শেয়ার ক্রয় করে তারা কখন লভ্যাংশ পায়? সবাইকে লভ্যাংশ প্রদান করার পর, অর্থাৎ হচ্ছে কি শেয়ার মালিকগণ অন্যান্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের পর, অর্থাৎ যত ধরনের শেয়ার মালিক আছে ওদের সবাইকে লভ্যাংশ প্রদান করার পর বিলম্বিত শেয়ারদের কি দেওয়া হয়? লভ্যাংশ প্রদান করা হয়। তাহলে কোম্পানি অবসায়নের ক্ষেত্রে এই শেয়ার হোল্ডারদের দাবি সকলের পরে মেটানো হয়। বিলম্বিত শেয়ারের দাবি সকলের পরে মেটানো হয়ে থাকে, অর্থাৎ কোম্পানি বিলুপ্ত হলেও ওদের দাবি মেটানো হবে সবার পরে। তাহলে সাধারণত কোম্পানি প্রবর্তকগণ এই ধরনের শেয়ার ক্রয় করে থাকে। বিলম্বিত শেয়ার ক্রয় করে কারা? প্রবর্তকগণ। কোম্পানির প্রবর্তকগণরা হচ্ছে বিলম্বিত শেয়ার ক্রয় করে থাকে। তাই এই ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয়। বিলম্বিত শেয়ারের অপর নাম কি? বিলম্বিত শেয়ারকে কি নামে অভিহিত করা হয়? বিলম্বিত শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয়, অর্থাৎ বিলম্বিত শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে কি করা হয়? অভিহিত করা হয়ে থাকে। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে রাইট শেয়ার। রাইট শেয়ারটা কি? অর্থাৎ অধিকার শেয়ার। অধিকার শেয়ার। অধিকার শেয়ারটা হলো কোম্পানি গঠনের পরবর্তী সময়ে শেয়ার বিক্রি করার ক্ষেত্রে যখন পুরাতন শেয়ার মালিকগণ ওই শেয়ার ক্রয়ে অগ্রাধিকার পেয়ে থাকে তখন তাকে রাইট শেয়ার বলে। অর্থাৎ ধরো তুমি কোম্পানি কি করছো, কোম্পানি গঠন করে ফেলছো, ওইখানে কি আছে? শেয়ার হোল্ডাররা আছে, বিভিন্ন মালিকগণ আছে। তখন তুমি এর পরবর্তী সময়ে কিছু তুমি শেয়ার বাজারে ছাড়তেছো, মানে অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে ছাড়তেছো। তখন যদি তোমার কোনো শেয়ার মালিকগণ অথবা তোমার কোনো শেয়ার হোল্ডার যদি ওই শেয়ার গুলা ক্রয়ের অগ্রাধিকার পেয়ে থাকে তখন তাকে আমরা কি বলে থাকবো? রাইট শেয়ার বা অধিকার শেয়ার বলে থাকবো। তাহলে অর্থাৎ পরবর্তী সময়ে কোম্পানি মূলধন সংগ্রহের প্রয়োজনে শেয়ার বিক্রয় করা হলে পুরাতন শেয়ার মালিকগণ যখন ওই শেয়ার ক্রয়ের অধিকার সংরক্ষণ করেন তখন ওই বিক্রয়যোগ্য শেয়ারকে রাইট শেয়ার বলা হয়। অর্থাৎ হচ্ছে কোম্পানি যদি নির্দিষ্ট মাঝামাঝি সময়ে কি করে শেয়ার বিক্রি করে থাকে তখন ওই বিক্রয় যদি কোনো শেয়ার হোল্ডার শেয়ার গুলা ক্রয়ের অগ্রাধিকার পেয়ে থাকে তখন তাকে আমরা কি বলবো? রাইট শেয়ার বলে থাকবো। অর্থাৎ কোম্পানির শেয়ার হোল্ডাররা কি থাকে? পেয়ে থাকে, অধিকার পেয়ে থাকে। এর পরবর্তী আমাদের রয়েছে বোনাস শেয়ার। বোনাস শেয়ারটা কি? বোনাস শেয়ারটা হলো লভ্যাংশ নগদে প্রদান না করে, অর্থাৎ লভ্যাংশ না দিয়ে লভ্যাংশকে শেয়ারে কনভার্ট করা। লভ্যাংশকে কি করা? শেয়ারে রূপান্তর করা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কি করা? লভ্যাংশকে শেয়ারে রূপান্তর করা। ধরো তুমি 1,00,000 টাকা কি পেয়েছো? লভ্যাংশ পেয়েছো, নগদ টাকা পাবা, লভ্যাংশ পেয়েছো। ধরো ওই লভ্যাংশটা তোমাকে কোম্পানি না দিয়ে 1,00,000 টাকার তোমাকে কি দিল? শেয়ার দিল। ওই যে 1,00,000 টাকা লভ্যাংশের বিনিময়ে যে শেয়ার দিল এটা হচ্ছে মূলত বোনাস শেয়ার। তাহলে বোনাস শেয়ারটা কি? লভ্যাংশের বিনিময়ে কোম্পানি যে শেয়ার প্রদান করে, লভ্যাংশের বিনিময়ে কোম্পানি নগদ টাকা না দিয়ে কোম্পানি যে শেয়ার প্রদান করে তাকে বোনাস শেয়ার বলা হয়। কোনো কোম্পানি অবন্টিত মুনাফা যখন শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসাবে বন্টন না করে
অবন্টিত মুনাফা শেয়ারে রূপান্তর করে পুরাতন শেয়ার মালিকদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হয়, তখন তাকে বোনাস শেয়ার বলা হয়। লভ্যাংশের বিপরীতে, লভ্যাংশের বিনিময়ে তোমাকে লভ্যাংশ হিসাবে নগদ টাকা না দিয়ে যদি তোমাকে শেয়ার দেওয়া হয়, তখন তাকে কি বলা হয়? বোনাস শেয়ার বলা হয়। এর পরবর্তী আমাদের রয়েছে বন্ড। বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র। তাহলে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে বন্ডের কিছু আলাদা সক্রিয়তা এবং বৈশিষ্ট্য রয়েছে। কি রয়েছে? সক্রিয়তা এবং বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। প্রথমে রয়েছে জামানত, এর পরবর্তী রয়েছে পরিপক্কতার তারিখ, এর পরবর্তী ঋণদাতা, এর পরবর্তী রূপান্তরযোগ্য। অর্থাৎ বন্ড, বন্ড নিলে বন্ডের বিনিময়ে তোমাকে স্থায়ী সম্পদ কোনো কিছু জামানত দিয়ে তোমাকে কি নিতে হবে? ঋণ নিতে হবে। স্থায়ী সম্পত্তি জামানত হিসাবে রাখতে হবে। তাহলে এর পরবর্তী রয়েছে পরিপক্কতার তারিখ। বন্ড ইস্যু করার ক্ষেত্রে একটি পরিপক্কতার তারিখ রয়েছে। তাহলে এরপর ঋণদাতা। বন্ড হচ্ছে আসলে একটা কি? ঋণদাতা। এটা হচ্ছে ঋণপত্র, অর্থাৎ বন্ড যারা দেয় তারা হচ্ছে কি? ঋণদাতা। এর পরবর্তী রয়েছে রূপান্তরযোগ্য, অর্থাৎ রূপান্তর করা যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, রূপান্তর করা যায়। অর্থাৎ হচ্ছে বন্ডটা হচ্ছে কি? রূপান্তরযোগ্য। তুমি চাইলে এটা একজন থেকে অন্যজনকে কি দিয়ে দিতে পারো? বন্ড অথবা ঋণপত্রটা বিনিময় করতে পারো। অর্থাৎ এটা কি করা যায়? রূপান্তর করা যায়। এগুলো হচ্ছে বন্ডের বৈশিষ্ট্য। বন্ডের বৈশিষ্ট্য কয়টি? 4টি। জামানত, পরিপক্কতার তারিখ, ঋণদাতা এবং রূপান্তরযোগ্যতা। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে বন্ডের কিছু সুবিধা এবং অসুবিধা। তাহলে আমরা প্রথমে দেখব সুবিধা সমূহ। তাহলে সুবিধার মধ্যে রয়েছে সুদের হার। সুদের হার নির্দিষ্ট থাকে বিধায় বন্ডে বিনিয়োগকারীদের আয়ের নির্দিষ্ট থাকে। তাহলে সুদের হার, বন্ডের ক্ষেত্রে সুদের হার নির্দিষ্ট থাকে বিধায় বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে, ফলে তাদের আয়ের অনিশ্চয়তা কম থাকে। তাহলে অনিশ্চয়তাটা কম থাকে। বন্ডে সুদের হার কি থাকে? নির্দিষ্ট থাকে, তাই তাদের অনিশ্চয়তা কম থাকে। তবে কোনো সময় সুদের হার পরিবর্তনশীল হতে পারে। বন্ডের ক্ষেত্রে আবার কোনো সময় কি হতে পারে? সুদের হারটা পরিবর্তন হতে পারে। তাহলে এর পরবর্তী রয়েছে আমাদের ঝুঁকি কম। বন্ডের ক্ষেত্রে ঝুঁকিটা কম। বন্ডের বিপরীতে স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখা হয়। অর্থাৎ বন্ড যদি বন্ডের বিনিময়ে, মানে তুমি বন্ডের বিনিময়ে কি করতে হবে? তোমাকে স্থায়ী সম্পত্তি, তোমার যে কোনো স্থায়ী সম্পত্তি তোমাকে কি করতে হবে? জামানত হিসাবে রাখতে হবে। বিধায় বন্ডে বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস পায়। তাহলে কেন বন্ডে বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস পায়? স্থায়ী সম্পত্তি জামানত হিসাবে রাখার কারণে। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে মুনাফা এবং সম্পদের উপর অধিকার। মুনাফা এবং সম্পদের উপর অধিকার। তাহলে কোম্পানি কর্তৃক অর্জিত আয় সর্বপ্রথম বন্ড মালিকদের সুদ প্রদান করা হয়। কোম্পানি কর্তৃক যে আয় অর্জিত হয় সর্বপ্রথম কাদের সুদ প্রদান করা হয়ে থাকে? বন্ড মালিকদের সুদ প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ বন্ড মালিকদের দাবি সাধারণ এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি থেকে অগ্রগণ্য হিসাবে বিবেচিত। অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মালিকদের আগেও তোমাকে কি দিয়ে দিতে হবে? বন্ড মালিকদের সুদ প্রদান করে দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে বন্ডের সুবিধা। সুবিধা হচ্ছে কি? সুদের হার, ঝুঁকি কম, মুনাফা এবং সম্পদের উপর অধিকার। তাহলে এর পরবর্তী আমাদের কিছু অসুবিধা রয়েছে। অসুবিধা হচ্ছে কম আয় হার নিয়ন্ত্রণ। অর্থাৎ সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের তুলনায় কম ঝুঁকিপূর্ণ বিধায় বন্ড মালিকদের আয় কম হয়। অর্থাৎ বন্ড মালিকদের আয় কি সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মালিকদের তুলনায় কম ঝুঁকিপূর্ণ বিধায় সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মালিকদের তুলনায় আয় হার কি হয়ে থাকে? কম হয়ে থাকে। তাহলে এর পরবর্তী আমাদের আছে নিয়ন্ত্রণ। অগ্রাধিকার শেয়ার নেয় বন্ড মালিকদের ভোটাধিকার থাকে না বিধায় বন্ড মালিকরা কোম্পানির নিয়ন্ত্রণ অংশগ্রহণ করতে পারে না। তাহলে কেন বন্ড মালিকরা এই কি অধিকার পায় না অথবা নিয়ন্ত্রণ করতে পারে না? কেন? তারা হচ্ছে ভোট দিতে পারে না, কোনো হচ্ছে তোমার কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে কোনো তারা অংশগ্রহণ করতে পারে না। সেজন্য তারা কি করতে পারে না? কোম্পানি
কোনো কিছু তারা কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ অগ্রাধিকার শেয়াররা যেমন কোম্পানির ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ করতে পারে না, তেমনি বন্ডও কি করতে পারে না, কোম্পানির কোনো সিদ্ধান্ত তারা কি করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে ডিবেঞ্জার। তাহলে কি রয়েছে, ডিবেঞ্জার। এখন আমরা ডিবেঞ্জারের কিছু সুবিধা এবং অসুবিধা দেখবো। ডিবেঞ্জার হচ্ছে এক ধরনের কি, ঋণপত্র। এখন আমরা ডিবেঞ্জারের সুবিধা এবং অসুবিধাগুলা দেখবো। তাহলে আমাদের প্রথমে রয়েছে সুবিধা। প্রথমে কি রয়েছে, সুবিধা। সুবিধা হচ্ছে নিয়মিত আয়। বন্ডের ন্যায় বিনিয়োগকারীরা ডিবেঞ্জার থেকে নির্দিষ্ট হারে নিয়মিত আয় পায়। অর্থাৎ হচ্ছে নিয়মিত আয় হচ্ছে বন্ডের ন্যায় বিনিয়োগকারীরা ডিবেঞ্জার থেকে নির্দিষ্ট হারে নিয়মিত আয় পেয়ে থাকে। আর নির্দিষ্ট সময়, ডিবেঞ্জার নির্দিষ্ট মেয়াদের কারণে অনেক বিনিয়োগকারীর কাছ থেকে এটা জনপ্রিয়। তাহলে ডিবেঞ্জারটা হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদের হয়ে থাকে। কি হয়ে থাকে, নির্দিষ্ট মেয়াদের হয়ে থাকে। নির্দিষ্ট মেয়াদের হওয়ার কারণে এটা হচ্ছে অনেক বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে ডিবেঞ্জার কেন জনপ্রিয় হয়ে উঠেছে, নির্দিষ্ট সময়ের কারণে, অর্থাৎ নির্দিষ্ট মেয়াদের, সেজন্য হচ্ছে ডিবেঞ্জারটা অনেক বিনিয়োগকারীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে অসুবিধা। অসুবিধাগুলো কি, জামানতহীনতা। ডিবেঞ্জারের বিপরীতে কোনো জামানত থাকে না বিধায় এটি ঝুঁকিপূর্ণ। বন্ডটা হচ্ছে ঝুঁকি কম। কেন, বন্ডের বিনিময়ে আমরা কি দিয়ে থাকি, স্থায়ী সম্পদ, জামানত দিয়ে থাকি। কিন্তু ডিবেঞ্জারের বিনিময়ে আমরা কোনো কিছুই জামানত হিসাবে দিই না, যার কারণ হচ্ছে আমাদের ডিবেঞ্জারটা বন্ডের তুলনায় অধিক ঝুঁকিপূর্ণ। তাহলে এর পরবর্তী রয়েছে নিয়ন্ত্রণ। বন্ডের ন্যায় ডিবেঞ্জার মালিকরাও ভোট দিতে পারে না এবং কোম্পানি পরিচালনায় হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণ অংশগ্রহণ করতে পারে না বিদায় কি করতে পারে না, তারা কোনো কোম্পানির কোনো কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারে না। অর্থাৎ বন্ড, ডিবেঞ্জার, অগ্রাধিকার শেয়ার, ওরা কেউ হচ্ছে কোম্পানির ভোটে অংশগ্রহণ করতে পারে না, কোম্পানির সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে না, কোম্পানির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে না। সেহেতু তারা কি করতে পারে না, কোম্পানির কোনো ক্ষেত্রে তারা তাদের নিয়ন্ত্রণ রাখতে পারে না। তাহলে সর্বশেষ রয়েছে মুনাফা এবং সম্পদের অধিকার। তাহলে ডিবেঞ্জার মালিকরা সাধারণত পাওনাদারের সমান মর্যাদা ভোগ করে। অর্থাৎ যারা হচ্ছে পাওনাদার, যাদেরকে আমরা ধারে টাকা দিই বা বিক্রি করি, ওরা হচ্ছে আমাদের পাওনাদার। অর্থাৎ একজন পাওনাদারের মতো সুবিধা ভোগ করে কারা, ডিবেঞ্জারের মালিকরা। ফলে কোম্পানির অর্জিত আয় থেকে ডিবেঞ্জার মালিকদের সুদ দেওয়ার আগে বন্ড মালিকদের সুদ পরিশোধ করা হয়। ডিবেঞ্জারের মালিকদের সুদ দেওয়ার আগে কাদের সুদ দিতে হবে, বন্ডের মালিকদের সুদ দিতে হবে। অর্থাৎ একটি কোম্পানির ক্ষেত্রে সর্বপ্রথম কাদের সুদ প্রদান করতে হয়, কাদেরকে লভ্যাংশ থেকে সুদ প্রদান করতে হয়, বন্ড। এরপর হচ্ছে ডিবেঞ্জার, এর পরবর্তী হচ্ছে ঋণপত্রে, এর পরবর্তী পায় অগ্রাধিকার শেয়াররা, এর পরবর্তী সবার শেষে পেয়ে থাকে কারা, সাধারণ শেয়ার মালিকরা। তাহলে অনুরূপভাবে কোম্পানির বিলুপ্তির সময় অবসায়নকালে বন্ড মালিকদের দাবি বা পাওনা পরিশোধের পর ডিবেঞ্জার মালিকদের পাওনা পরিশোধ করা হয়ে থাকে। অর্থাৎ সবকিছু সবার আগে কাকে দেওয়া হবে, বন্ড মালিকদের, এর পরবর্তী ডিবেঞ্জারদের, এর পরবর্তী অগ্রাধিকার শেয়ারদের, এর পরবর্তী সবার শেষে সাধারণ শেয়ারদের দেওয়া হয়ে থাকে। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে একটা নতুন টপিক, যেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার। বাংলাদেশে মূলত দুইটা শেয়ার বাজার রয়েছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটাকে সংক্ষেপে বলা হয় ডিএসসি, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর একটা হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে সিএসসি। সংক্ষেপে কি বলা হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে সংক্ষেপে বলা হয় সিএসসি, অর্থাৎ চিটাগং স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1954 সালে। কত সালে?
1954 সালে। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1954 সালে। আর হচ্ছে এটাকে সংক্ষেপে বলা হয় ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1995 সালে। কত সালে? 1995 সালে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1995 সালে। আর এটাকে সংক্ষেপে বলা হয় সিএসসি। এই দুটো হচ্ছে আমাদের বাংলাদেশের শেয়ার বাজার। ঢাকাটা হচ্ছে সর্বপ্রথম শেয়ার বাজার, এর পরবর্তী চট্টগ্রাম, এটা হচ্ছে দ্বিতীয় শেয়ার বাজার। তাহলে সাধারণত শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য কিছু সূচক ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শেয়ার বাজারের সার্বিক অবস্থা এবং গতি বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য? সার্বিক অবস্থা এবং গতি বোঝানোর জন্য কিছু সূচক কি করা হয়? ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সূচকগুলো হলো, ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে সূচকগুলো হলো ডিএসই প্রশস্ত সূচক, তাহলে ডিএসই বুট ইন্ডেক্স, তাহলে এটা হচ্ছে ডিএসসি বুটের ইন্ডেক্স, তাহলে ডিএসই প্রশস্ত সূচক। এর পরিবর্তে রয়েছে ডিএসই সরিয়া সূচক, এটা হচ্ছে সরিয়া ইন্ডেক্স। আর হচ্ছে ডিএসই 30 সূচক, এটা হচ্ছে ডিএসই 30 ইন্ডেক্স। এবং পরবর্তী রয়েছে ডিএসই ইটি ইন্ডেক্স নামে 4টি সূচক ব্যবহার করা হয়। ডিএসইটি ইন্ডেক্স নামে 4টি সূচক ব্যবহার করা হয়। প্রথমটা হচ্ছে আমাদের প্রশস্ত সূচক, এর পরবর্তী সরিয়া সূচক, এর পরবর্তী 30 সূচক, এর পরবর্তী সিডিএসইটি ইন্ডেক্স নামে 4টি সূচক ব্যবহার করা হয়ে থাকে। সিডিএসইটি নামে 4টি সূচক ব্যবহার করা হয়ে থাকে কিসের ক্ষেত্রে? ঢাকা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে। এগুলো তোমরা মাথায় রাখবে, এগুলো এমসিকিউ তো আসতে পারে, অর্থাৎ নৈবিত্তিকে তোমাদের পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়, এটাকে সংক্ষেপে কি বলা হয়ে থাকে, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এটাকে সংক্ষেপে আমরা কি বলে থাকি, আর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকগুলা কি কি, যেমন তোমাকে দিবে অনেক ধরনের অপশন থাকবে, এখান থেকে ধরো একটা সঠিক উত্তর দিবে, এটা এখান থেকে সরিয়া সূচক দিছে তোমাকে, এগুলো অনেক ধরনের সুযোগ দিবে, মানে ধরো 4 নামে 4টা সূচক দিল, এখান থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা সূচক ঢুকাই দিল, এটা হবে তোমাদের সঠিক উত্তর। তাই তোমাদের এই সবগুলা সূচক তোমাকে মন দিয়ে পড়ে মুখস্থ করে মাথায় রাখতে হবে। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1995 সালে। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় শেয়ার বাজার। তাহলে এই বাজারের কিছু কি রয়েছে? সূচক রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা বাজারের অবস্থা বুঝতে পারবো। তাহলে এই সূচকগুলো হচ্ছে সকল শেয়ার মূল্য সূচক। তাহলে প্রথমে কি রয়েছে? সকল শেয়ার মূল্য সূচক, অর্থাৎ সিএসই। অর্থাৎ সিএসই হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এটাকে সংক্ষেপে কি বলা হয়? সিএসসি বলা হয়। এর পরবর্তী রয়েছে সিএসসি সি সূচক, অর্থাৎ সিলেক্টিভ ক্যাটাগরিজ ইন্ডেক্স। এর পরবর্তী রয়েছে 30 সূচক, অর্থাৎ 30 হচ্ছে সিএসই 30 ইন্ডেক্স নামে 3টি সূচক প্রচলিত আছে। এই 3টি সূচক হচ্ছে আমরা চট্টগ্রাম শেয়ার বাজারের অবস্থা বুঝতে পারবো এই সূচকের মাধ্যমে। তাহলে চট্টগ্রাম শেয়ার বাজারের অবস্থা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারবো? এই 3টা সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো। এর পরবর্তী আমাদের রয়েছে শেয়ারে বিনিয়োগ পদ্ধতি। শেয়ার বাজারে বিনিয়োগকারীরা 2টি উপায়ে কি করতে পারে? বিনিয়োগ করতে পারে। কয়টি উপায়ে? 2টি। একটা হচ্ছে প্রাথমিক বাজার, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা মাধ্যমিক বাজার। তাহলে প্রাথমিক বাজারটা কি হয়ে থাকে? প্রাথমিক বাজার হচ্ছে যেটা সরাসরি কোম্পানি
কোম্পানি যখন সরাসরি বিনিয়োগকারীর নিকট শেয়ার বিক্রি করে থাকে তখন তাকে আমরা প্রাথমিক বাজার বলে থাকি। অর্থাৎ হচ্ছে যখন একটা নতুন কোম্পানি শেয়ার বাজারে তারা কি করে শেয়ার বিক্রয় করে, তখন এটা হচ্ছে সরাসরি কোম্পানি বিনিয়োগকারীর নিকট কি করে বিক্রয় করে থাকে। এটা হচ্ছে প্রাথমিক বাজারের অন্তর্ভুক্ত। এর পরবর্তী আমাদের রয়েছে সেকেন্ডারি বাজার বা মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজারটা হচ্ছে তোমার বিনিয়োগকারীর নিকট থেকে বিনিয়োগকারী ক্রয় করে থাকে। অর্থাৎ হচ্ছে প্রাথমিক বাজার ক্ষেত্রে কোম্পানি সরাসরি বিনিয়োগকারী নিকট বিক্রয় করে থাকে, আর হচ্ছে মাধ্যমিক বাজার ক্ষেত্রে একজন বিনিয়োগকারী অপর একজন বিনিয়োগকারী কি করে থাকে শেয়ার ক্রয় করে থাকে। ধরো যখন একজন বিনিয়োগকারী 100টা শেয়ার ক্রয় করছে, কতটা 100টা শেয়ার ক্রয় করছে। 100টা শেয়ার ক্রয় করার পর 1 মাস পর তার ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন হয়েছে। কি হয়েছে? কিছু টাকার প্রয়োজন হয়েছে। তাহলে ওই শেয়ার থেকে তিনি হচ্ছে 50টা শেয়ার কি করে দিছে অন্য একজন বিনিয়োগকারীকে বিক্রয় করে দিছে। এটা হচ্ছে মাধ্যমিক বাজারের অন্তর্ভুক্ত। অর্থাৎ মাধ্যমিক বাজার ক্ষেত্রে কোম্পানি কোনো কি পেয়ে থাকে না, টাকা পেয়ে থাকে না। প্রাথমিক বাজারের ক্ষেত্রে সরাসরি কোম্পানি টাকা পায়, মাধ্যমিক বাজারের ক্ষেত্রে কোম্পানি টাকা পায় না। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে লভ্যাংশ ও লভ্যাংশ নীতি। তাহলে লভ্যাংশ হচ্ছে কোম্পানি সাধারণত দুইভাবে কি দিয়ে থাকে লভ্যাংশ প্রদান করে থাকে। কয়ভাবে লভ্যাংশ প্রদান করে? দুইভাবে লভ্যাংশ প্রদান করে থাকে। একটা হচ্ছে নগদ লভ্যাংশ আর একটা হচ্ছে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার। অর্থাৎ নগদ লভ্যাংশটা কি? যখন কোম্পানি নগদ টাকা লভ্যাংশ প্রদান করে, তখন তাকে নগদ লভ্যাংশ বলা হয়। অর্থাৎ নগদ টাকা দিয়ে কি করবে লভ্যাংশ প্রদান করবে। এটা হচ্ছে তোমার নগদ লভ্যাংশের ক্ষেত্রে। এর পরবর্তী রয়েছে আমাদের স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার। তাহলে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ারটা কি? অর্থাৎ শেয়ারের বিনিময়ে লভ্যাংশের বিনিময়ে শেয়ার প্রদান। অর্থাৎ হচ্ছে ধরো তুমি 10,000 টাকা লভ্যাংশ পাচ্ছ, তখন তোমাকে কোম্পানি কি করছে 10,000 টাকা নগদে প্রদান না করে 10,000 টাকা নগদে প্রদান না করে 10,000 টাকা তোমাকে 100টা শেয়ার প্রদান করলো। তাহলে তোমাকে কি দিল? নগদ লভ্যাংশের বিপরীতে তোমাকে কি দিল? শেয়ার দিল। এটা হচ্ছে তোমার বোনাস শেয়ার। তাহলে এর পরবর্তী আমাদের রয়েছে লভ্যাংশ নীতি। তাহলে লভ্যাংশ নীতির মধ্যে রয়েছে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি। স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতিটা হচ্ছে এই নীতি অনুযায়ী প্রতি বছর অর্জিত লাভ থেকে সমপরিমাণ টাকা লভ্যাংশ দেওয়া হয়। অর্থাৎ স্থিতিশীল, অর্থাৎ লভ্যাংশের পরিমাণটা কি থাকবে? স্থিতি থাকবে, অর্থাৎ হচ্ছে স্থির থাকবে। এটা হচ্ছে স্থিতি লভ্যাংশ নীতি। আর লভ্যাংশ প্রদান অনুপাত নীতি। লভ্যাংশ প্রদান অনুপাত নীতি হচ্ছে এই নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর অর্জিত মুনাফার কত অংশ লভ্যাংশ প্রদান করবে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ হচ্ছে তুমি কি পরিমাণ লভ্যাংশ থেকে কি পরিমাণ লভ্যাংশ প্রদান করবা, তোমার মুনাফা থেকে কি পরিমাণ লভ্যাংশ তুমি প্রদান করবা, এটা হচ্ছে এই নীতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানি প্রতি বছর আনুপাতিক হারে কি হার দেয়? আনুপাতিক হারে। অর্থাৎ মূলধন অনুপাত হতে পারে অথবা তোমার হচ্ছে শেয়ার অনুযায়ী অনুপাত করে কোম্পানি কি করে থাকে? লভ্যাংশ প্রদান করে থাকে। তাহলে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি অনুযায়ী হচ্ছে আনুপাতিক হারে লভ্যাংশটা প্রদান করা হয়। এর পরবর্তী আমাদের রয়েছে স্থির লভ্যাংশের সাথে
অতিরিক্ত লভ্যাংশ নীতি, অর্থাৎ স্থির লভ্যাংশ যে লভ্যাংশটা হচ্ছে স্থির থাকে ওই লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। যেসব কোম্পানির আয় স্থিতিশীল, যেসব কোম্পানির আয় হচ্ছে স্থির অথবা স্থিতিশীল বা নিয়মিত নয়, সেই সব কোম্পানির জন্য এটি একটি আদর্শ লভ্যাংশ নীতি। অর্থাৎ হচ্ছে যেসব কোম্পানির জন্য আয়টা হচ্ছে স্থিতিশীল বা নিয়মিত নয়, ওইসব কোম্পানি হচ্ছে কোন নীতি অনুসরণ করে? স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতিটা অনুসরণ করে থাকে।